হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আজকের ক্লাসে আমাদের টপিক ভয়েস চেঞ্জ, তাও কমপ্লেক্স সেন্টেন্সের। তবে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ একেবারে ডাইরেক্টলি শুরু করবার আগে আমার মনে হয় যে একটু ভয়েস চেঞ্জের বেসিক রুল সম্পর্কে দু একটি কথা এবং কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে আমাদের ধারণাটা একটু ক্লিয়ার করে নেওয়াটা উচিত। আমি শিওর যে তোমরা অলরেডি সবাই ব্যাপারটা জানো, কিন্তু তাও আমার মনে হয় যে মেন টপিকে যাওয়ার আগে একটু এই দুটো তিনটে জিনিস আমাদের জেনে রাখলে তাহলে পরবর্তীকালে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম আলোচনা করব সেটা বুঝতে আমাদের প্রত্যেকেরই ভীষণভাবেই সুবিধে হবে। তাহলে প্রথমেই একটু ভয়েস চেঞ্জের গোড়ার কথাটা আমরা জেনে নিই। দেখো, যে কোনো ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে তিনটে জিনিস প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতে হয়। একটি হচ্ছে বাক্যের সাবজেক্ট, তারপরে বাক্যের ভার্ব এবং বাক্যের টেন্স, অর্থাৎ ওই ভার্বের টেন্স যেটা রয়েছে ওই বাক্যটিতে, এবং তারপরে ওই বাক্যটিতে অবজেক্ট। এই তিনটে জিনিস যদি আমরা আইডেন্টিফাই প্রপারলি না করতে পারি তাহলে কিন্তু কোনো ধরনের বাক্যের ভয়েস চেঞ্জই আমাদের পক্ষে করাটা সম্ভব হয় না। এবং এই তিনটি জিনিস আইডেন্টিফাই করাটা ভীষণভাবেই সোজা। দেখো, যে কোনো বাক্যের ভার্বকে তো আমরা প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতেই পারি। সেই ভার্বকে কে বা কারা অর্থাৎ হু দিয়ে যদি আমি কোশ্চেন করি তাহলে যে আনসারটি আমরা পাবো সেই আনসারটি হবে ওই বাক্যের সাবজেক্ট অর্থাৎ কর্তা। এবং ওই ক্রিয়াপদটিকেই যদি আমি কি অর্থাৎ হোয়াট বা হুম বা কাকে দিয়ে কোশ্চেন করি তাহলে যে আনসারটি পাবো সেটি হবে ওই বাক্যের অবজেক্ট। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা কোন ভার্ব বলি না ট্রানজিটিভ ভার্ব বলি, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। অলওয়েজ মনে রাখতে হবে আমাদেরকে যে বাক্যতে অবজেক্ট নেই বা যে বাক্যতে কোনো অ্যাকশন বোঝাচ্ছে না ক্রিয়াপদটির দ্বারা সেই বাক্যের ভয়েস চেঞ্জ করা কিন্তু পসিবল হয় না। তাহলে এটা তো গেল ভয়েস চেঞ্জের গোড়ার কথা, অর্থাৎ সাবজেক্ট ভার্ব বা টেন্স এবং অবজেক্টকে প্রথমেই চিনে নেওয়া। তাহলে এবার আমাদেরকে জেনে নিতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য হচ্ছে এমনই একটি বড় বাক্য যে বাক্যের মধ্যে বেশ কিছু পার্ট বা অংশ থাকবে, যে অংশগুলি একটি লিঙ্কার দ্বারা যুক্ত থাকবে। ওকে, এইবারে এই যে পার্ট বা অংশের কথা বললাম আমি, এই পার্টগুলির মধ্যে একটি অংশ বা একটি পার্ট থাকবে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন অংশ। স্বাধীন অংশ বলতে আমি বোঝাতে চাইছি যে অংশটি নিজস্ব অর্থটা বা নিজের অর্থটা ক্লিয়ারলি কমপ্লিটলি কনভে করতে পারে, যে অংশটির অর্থ প্রকাশ করবার জন্য অন্য কোনো অংশের ওপরে ওই বাক্যের অন্য কোনো অংশের ওপরে ডিপেন্ড করতে হয় না, নির্ভর করতে হয় না, তাকে বলে স্বাধীন অংশ। একে আমরা কি নামে চিনি? একে আমরা চিনি প্রিন্সিপাল ক্লজ নামে। এবং অন্য অংশ অর্থাৎ যে অংশগুলি বাকি থাকবে জটিল বাক্যের সেই অংশগুলি কিন্তু হবে ডিপেন্ডেন্ট পার্ট, অর্থাৎ সেগুলি কিন্তু নির্ভর করবে ওই স্বাধীন অংশের ওপরে তাদের নিজস্ব অর্থ প্রকাশ করবার জন্য। আমি ঠিক কি বলতে চাইলাম কয়েকটি উদাহরণ দেখে নিলে ব্যাপারটা তোমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে তিনটি এক্সাম্পল আমি তোমাদের বোঝার সুবিধের জন্য দিয়ে রেখেছি। যে প্রথম বাক্যটি আই নো হোয়ার ইউ ওয়্যার লাস্ট নাইট, তারপরে ডু ইউ নো দ্যাট হি লিভস ইন লন্ডন, আর লাস্ট বাক্যটি উই স দ্য ম্যান হু ওয়াজ হাইডিং বিহাইন্ড আ বুশ। প্রথম বাক্যটিতে আই নো পার্টটি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন অংশ। এই অংশটুকুনি অর্থ কিন্তু বাক্যের বাকি অংশের ওপরে ডিপেন্ড করছে না। কিন্তু হোয়ার ইউ ওয়্যার লাস্ট নাইট, যেখানে তুমি ছিলে গত রাত্রে, শুধুমাত্র যদি এইটুকুনি অংশই থাকতো বাক্যতে তাহলে কিন্তু এই বাক্যটির অর্থ ক্লিয়ারলি আমাদের কাছে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি না। সিমিলারলি পরের বাক্যটিতে ডু ইউ নো দ্যাট হি লিভস ইন লন্ডন, এখানে যদি শুধু ডু ইউ নো তো থাকতো অর্থাৎ তুমি কি জানো, তাহলে কিন্তু আমাদের কাছে এই অংশটুকুনির অর্থ ক্লিয়ার হচ্ছে। কিন্তু দ্যাট হি লিভস ইন লন্ডন, যে সে লন্ডনে থাকে, এর কিন্তু কোনো অর্থ কমপ্লিট হচ্ছে না আমাদের কাছে। একই রকমভাবে উই স দ্য ম্যান হু ওয়াজ হাইডিং বিহাইন্ড আ বুশ, এক্ষেত্রে উই স দ্য ম্যান আমরা লোকটিকে দেখেছিলাম, কমপ্লিটলি অর্থ আমরা বুঝতে পারছি পরিষ্কারভাবে। কিন্তু হু ওয়াজ হাইডিং বিহাইন্ড আ বুশ ফুল স্টপ, এইটুকুনি অংশের কিন্তু আলাদা করে কোনো রকমের অর্থ আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। তাহলে এই যে তিনটি বাক্যের উদাহরণ আমরা দেখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। যদিও তাও যদি কোনো ডাউট থাকে তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আমারই এই চ্যানেলেই আর কি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে একটি ডিটেল ক্লাস করা রয়েছে, লিঙ্কটা আমি ওপরে দিয়ে দেবো, তোমরা চাইলে ইচ্ছে হলে একবার দেখে নিতে পারো। এনিওয়েজ, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার, ভয়েস চেঞ্জের প্রাথমিক বা গোড়ার কথাটাও আমরা জেনে নিয়েছি। এইবার যেটা আমাদেরকে জানতে হবে যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যের ভয়েস চেঞ্জ কিরকম ভাবে করব।
প্রাথমিকভাবে আমরা এটুকুনি বুঝতে পেরেছি যে একটি জটিল বাক্যের বেশ কিছু অংশ থাকে। প্রাইমারি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা একটি প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট একটা পার্ট পাবে, তারপরে একটা লিঙ্কার থাকবে, তারপরের পার্টটা হবে কিন্তু ডিপেন্ডেন্ট পার্ট। ওকে, এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে জটিল বাক্যটির ভয়েস চেঞ্জ করব সেই জটিল বাক্যটির দুটো পার্ট অর্থাৎ দুটো ক্লজেরই কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে আলাদা আলাদা করে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট পার্ট যেটুকুনি থাকবে আমরা প্রথমে সেইটুকুনি অংশের ভয়েস চেঞ্জ করব ভয়েস চেঞ্জের বেসিক রুল অনুযায়ী। তারপরে যেটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট পার্ট থাকবে তারও কিন্তু আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে ভয়েস চেঞ্জের বেসিক রুল অনুযায়ী। আর বেসিক রুল কোনটা? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চিনতে হবে, টেন্স চিনতে হবে এবং টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের রুলটা কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যাজ পার এক্সাম্পল যদি একটা বাক্য দিয়ে তোমাদেরকে আমি বোঝাতে চাই, ধরো আমি বললাম আই নো দ্যাট দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি জানি যে লোকটি কাজটি করেছিল। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ কোনটা? আই নো। লিঙ্কার কে আছে? দ্যাট। তারপরে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আছে বা ডিপেন্ডেন্ট পার্ট কোনটা আছে? দ্যাট দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক, দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক। তাহলে আমাকে কি করতে হবে না আই নো এর ভয়েস চেঞ্জ আলাদা করতে হবে আর দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক এর ভয়েস চেঞ্জ আলাদা করতে হবে। দেখো এবার তাহলে আমি প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলি। তাহলে প্রিন্সিপাল ক্লজে আছে আই নো, আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মুখ্য ক্রিয়াপদ। এই নো ভার্বটা দেখে আমাদেরকে চিনতে হবে যে এই অংশটুকুনি কোন টেন্সে আছে। ডেফিনেটলি এই অংশটুকুনি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, কিন্তু এর পরে কি কোনো অবজেক্ট আছে? অর্থাৎ আই নো তারপরে তো আর কোনো অবজেক্ট নেই, কারণ একটু আগেই আমরা শুনেছি কি না প্রিন্সিপাল ভার্বকে যদি কি বা কাকে, হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করি তাহলে যে আনসার পাবো সেই আনসারটি হবে বাক্যের অবজেক্ট। কিন্তু নো ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে কোশ্চেন করি আমরা কিন্তু কোনো আনসার অ্যাজ সাচ পাচ্ছি না, কারণ তারপরটা পুরো ব্ল্যাঙ্ক রয়েছে। আমি তো সাবঅর্ডিনেট ক্লজ লিঙ্কার পার্টটাকে তো এই মুহূর্তে আলোচনার মধ্যে আনছি না, তাই সেই হিসেবে নো এর পরে আর কোনো অবজেক্ট নেই। তাহলে আমরা কি করব না আমরা আমাদের সুবিধের জন্য নো এর পরে একটা ইট কল্পনা করে নেব, আইটি, ইট। ইটটা হয়ে যাবে ওই অংশটুকুনির অবজেক্ট। তাহলে এবার বাক্যটাকে আমি কিরমভাবে করতে পারি? আই নো ইট, সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল যদি আমি এই বাক্যটার উপরে অ্যাপ্লাই করি তাহলে কি হয় না প্রথমে অবজেক্ট আনতে হবে। তাহলে অবজেক্ট আমি কাকে ধরে নিয়েছি, কল্পনা করে নিয়েছি না ইট আছে, তাহলে ইট চলে আসবে প্রথমে। তারপরে অ্যাম, ইজ অথবা আর আসবে, তাহলে ইটের সাথে আসবে আমার ইজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম, নো ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে নোন, তাহলে ইট ইজ নোন। নো এর পরে বা ভার্বের থার্ড ফর্মের পরে বাই বসাতে হয়, কিন্তু আমরা জানি যে নো এর পরে আমরা বাই বসাতে পারি না, আমাকে কি বসাতে হবে তার বদলে? টু। তাহলে ইট ইজ নোন টু, এবার আই ছিল সাবজেক্ট, এটা চলে যাবে লাস্টে, তাহলে ইট ইজ নোন টু মি। তাহলে বোঝা গেল প্রিন্সিপাল ক্লজের অংশটুকুনি আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গেল। এরপরে কি রয়েছে না লিঙ্কার রয়েছে। লিঙ্কার কি? দ্যাট। আমি লিঙ্কারটাকে অ্যাজ ইট ইজ যেমন থাকবে সেরকম ভাবেই বসিয়ে দেবো, তাহলে দ্যাট বসে গেল। এরপরে কি রয়েছে বাকি অংশটুকুনি? দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট কে রয়েছে? দ্য ম্যান। মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কি রয়েছে? ডিড, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। আর অবজেক্ট কি হয়েছে? দ্য ওয়ার্ক। তাহলে সাবজেক্ট, ভার্ব বা টেন্স এবং অবজেক্ট আমি চিনতে পেরেছি। এবার এই অংশটুকুনিরও আমরা ভয়েস চেঞ্জ করে দেবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়িয়ে যাবে? দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দ্য ম্যান। এবার যদি পুরো বাক্যটাকে আমরা একসাথে বলি তাহলে কি হলো না ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দ্য ম্যান। তাহলে এইরকমভাবে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা করব। সবসময় মাথায় রাখবে যে দুটো অংশেরই কিন্তু তোমাকে সেপারেটলি ভয়েস চেঞ্জ করতে হবে। বাট এরপরেও কিছু ব্যতিক্রমী, কিছু কনফিউজিং ব্যাপার কিন্তু আমাদের কাছে অ্যারাইজ করতে পারে এই কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে। অ্যাজ পার এক্সাম্পল এই বাক্যটি তোমরা একটু দেখো, আই নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। অর্থাৎ আমি জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এক্ষেত্রে আই নো আমি তো ভয়েস চেঞ্জ করতে পারবো ঠিক যেরকমভাবে আগের বাক্যটির ক্ষেত্রে করেছি, কিন্তু পরের বাক্যটি দ্যাট বা পরের অংশটি দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই অংশটুকুনিতে কি কোনো অবজেক্ট আছে? ভেবে দেখো, নেই। আর্থ হচ্ছে বাক্যের সাবজেক্ট, কারণ আর্থ ঘোরার কাজটি করছে, তাই না? ভার্ব রয়েছে কি? মুভ,
কিন্তু কাকে ঘোরে বা কি ঘোরে এর কিন্তু অ্যাজ সাচ কোনো উত্তর আমরা এই অংশটুকুনি থেকে পাচ্ছি না। তাহলে এই অংশটুকুনিতে অবজেক্ট নেই। কি করব? কিচ্ছু করব না, ভয়েস চেঞ্জ করবই না। এই অংশটুকুনির অবজেক্ট নেই, ভয়েস চেঞ্জ হবে না। তাহলে আমি শুধুমাত্র কোন অংশটুকুনির ভয়েস চেঞ্জ করব? প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জ করব। ইট ইজ নোন টু মি, আই নো ছিল, দ্যাট, তারপরে বাকি যা রয়েছে আমি সেরকম রেখে দেবো। তাহলে এক্ষেত্রে আমরা কি জানলাম না, আমরা তখনই দুটো অংশের ভয়েস চেঞ্জ করব কমপ্লেক্স সেন্টেন্সের যদি দুটো অংশতেই ক্লিয়ারলি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট প্রপারলি থাকে, তাহলেই তবেই আমরা ভয়েস চেঞ্জ করব দুটো অংশের, আদারওয়াইজ আমাদের কিন্তু করবার প্রয়োজন হবে না। তো সব ক্ষেত্রেই প্রিন্সিপাল ক্লজের ভয়েস চেঞ্জটা হয়ে যাবে, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট পার্টের ভয়েস চেঞ্জটা কিন্তু সবসময় নাও হতে পারে, এটাও আমরা মাথায় রাখবো। এরপরে আসছি কমপ্লেক্স সেন্টেন্সের আরও একটা ব্যতিক্রমী বা কনফিউজিং ব্যাপার। অনেক সময় দেখবে যে কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজের পার্টটি বা পুরো অংশটা হয়তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশনে রয়েছে। অ্যাজ পার এক্সাম্পল, ডু ইউ নো দ্যাট দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ তুমি কি জানো যে লোকটি কাজটি করেছিল। তাহলে এক্ষেত্রে ডু ইউ নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট পার্ট। আমি এই অংশটুকুনির ভয়েস চেঞ্জ কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাটেই করব, যেরকমভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি বা রুলসগুলো শিখেছি অলরেডি। তারপরে আবার যেমন আছে সেরকমভাবেই করব। তাহলে ডু ইউ নো, অর্থাৎ ডু ইউ নো এর পরে তাহলে অবজেক্ট কি ধরবো? ইট ধরে নেবো। তাহলে ডু ইউ নো ইট, কল্পনা করে নিলাম ইটটা অবজেক্ট হিসেবে। এই অংশটুকুনি ভয়েস চেঞ্জ করব, কি হবে সেটা না, ইজ ইট নোন টু ইউ, হয়ে গেল আমার ভয়েস চেঞ্জ। তারপরে কি আছে? লিঙ্কার আছে, লিঙ্কারকে আমি বসিয়ে দিলাম দ্যাট। তারপরে আছে দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক, এটার ভয়েস চেঞ্জ তো ঠিক একই রকমভাবে হবে, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দ্য ম্যান। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? ইজ ইট নোন টু ইউ দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দ্য ম্যান, বলে লাস্টে কিন্তু আমরা কোশ্চেন মার্ক দেবো, কারণ পুরো কমপ্লেক্স সেন্টেন্সটি ছিল কিন্তু একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যখনই আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব, কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, তখন কিন্তু আমরা এটাও খেয়াল রাখবো যে অংশটা বা পুরো বাক্যটি বা বাক্যের কোনো একটা স্পেসিফিক পার্ট কোন ধরনের ফরম্যাটে বা কোন ধরনের সেন্টেন্সে রয়েছে, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই খেয়াল রাখতে গিয়ে কিন্তু একটা মহা সমস্যা বা মহা জটিল একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। অ্যাজ পার এক্সাম্পল, এই বাক্যটি ধরো, গিভ মি দ্য নাইফ দ্যাট ইজ শার্প। এই বাক্যটিও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। প্রথম পার্টটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের পার্টটা বা ইন্ডিপেন্ডেন্ট পার্টটা কি আছে না, গিভ মি দ্য নাইফ। এই অংশটুকুনিকে যদি আমরা সেপারেটলি কনসিডার করি, তাহলে এই অংশটুকুনি কিন্তু একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? গিভ মি দ্য নাইফ অর্থাৎ এখানে একজন ব্যক্তি আর একজনকে কিছু একটি করবার জন্য বা কাজ করবার জন্য বলছেন, তাহলে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে লিঙ্কার রয়েছে দ্যাট, আর তারপরে বাক্যের বাকি অংশটুকুনি রয়েছে দ্যাট ইজ শার্প। এই বাক্যটি কিন্তু আবার মাইন্ডেড রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে রয়েছে। গিভ মি দ্য নাইফ দ্যাট ইজ শার্প, অর্থাৎ দ্যাট ইজ শার্প এই অংশটুকুনি ওই নাইফ বা ছুরিটাকে কোয়ালিফাই করছে বা ছুরিটা সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দিচ্ছে। তাহলে এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে রয়েছে। অ্যান্ড দ্যাট ইজ শার্প এই অংশটুকুনি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ কিরকম ভাবে করব না, আমি গিভ মি দ্য নাইফ এই অংশটুকুনির ভয়েস চেঞ্জ তো খুব ইজিলি করতে পারি, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুল আমরা অ্যাপ্লাই করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুল কি বলে না, বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে লেট ব্যবহার করে আমরা করতে পারি, বা বাক্যটির অর্থ বুঝে আমরা ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড অর ইউ আর অ্যাডভাইসড ব্যবহার করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ বা ভয়েস চেঞ্জের সমস্ত রকম যত রকমের প্রকারভেদ হয় আর কি, সব কিছুর কিন্তু ক্লাস আমি অলরেডি করে রেখেছি। অর্থাৎ সেই জন্য আমি আর ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুলস নিয়ে বেশি ডিসকাস এই ভিডিওটিতে বা এই ক্লাসটিতে করছি না। তোমাদের মধ্যে যদি কারোর ইচ্ছে হয় তাহলে তোমরা প্লিজ অল অ্যাবাউট আ ভয়েস চেঞ্জ বা একটা প্লেলিস্ট করা রয়েছে, সেক্ষেত্রে তোমরা সমস্ত বাক্যের ভয়েস চেঞ্জগুলো একটু দেখে নিতে পারো। এনিওয়েজ, আমরা ফিরে আসি আমাদের টপিকে। তাহলে গিভ মি দ্য নাইফ ছিল, তাহলে লেট দ্য নাইফ বি গিভেন টু মি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা রুলটা অ্যাপ্লাই করলাম। এরপরে আমরা কি করছি না, লিঙ্কার বসাবো, দ্যাট বসিয়ে দিলাম। তারপরে কি রয়েছে, ইজ শার্প। এখানে তো কোনো অবজেক্টও নেই, কিছুই নেই, তাহলে এখানে ভয়েস চেঞ্জের কোনো রকমের প্রশ্নই উঠছে না, আমি ইজ শার্প বসিয়ে দিলাম। কিন্তু তাতে কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে গেল। এবার তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো, লেট দ্য নাইফ বি গিভেন টু মি দ্যাট ইজ শার্প। যেই তুমি করলে, তাহলে তুমি লিঙ্কার দ্যাটটা কার পরে বসালে, নাইফের পরে বসালে কি
না, নাইফের পরে কিন্তু আমরা বসাইনি, কিন্তু আমরা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাস যখন এই চ্যানেলে করেছি তোমরা নিশ্চয়ই জানো, বারবার ধরে বলা হয়েছিল যে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কারটি সবসময় সেই নাউন বা প্রোনাউনের পাশেই বসাতে হবে যাকে সে কোয়ালিফাই করে। এক্ষেত্রে কিন্তু দ্যাটটা আমরা নাইফের পরে বসাচ্ছি না, ফলে কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে এই কমপ্লেক্স সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব না, দ্যাট ইজ শার্প এই অংশটুকুনি আমি নাইফের পরে নিয়ে এসে বসাবো, অর্থাৎ লেট দ্য নাইফ দ্যাট ইজ শার্প বি গিভেন টু মি, তাহলেই কিন্তু আমাদের ভয়েস চেঞ্জটা হয়ে যাবে। তাহলে এই অংশটুকুনি থেকে আমরা কি জানলাম না, কোনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফলো করতে হবে, যে যখন আমরা রিলেটিভ ক্লজের ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স, যে কমপ্লেক্স সেন্টেন্সটি রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু লিঙ্কারটির দিকে আমরা একটু স্পেসিফিক্যালি একটুখানি মনোযোগ দেব, যাতে আমরা সেই লিঙ্কারটিকে যে নাউন বা প্রোনাউনকে সে বোঝাচ্ছে তার পাশে বসাতে পারি। এর অনেক রকমের ভ্যারিয়েশন থাকতে পারে, অর্থাৎ কোনো এই বাক্যটির ক্ষেত্রে হয়তো আমি ব্যতিক্রমী বাক্য বলে আমি তোমাদেরকে এই বাক্যটি উদাহরণ হিসেবে এক্সপ্লেন করলাম, হয়তো এমনও বাক্য থাকতে পারে যে বাক্যতে তোমাদের এত চিন্তাভাবনার দরকার নেই, অটোমেটিক্যালি খুব সিম্পলি হয়তো লিঙ্কারটা তুমি নাউন বা প্রোনাউনের পাশেই বসিয়ে দিতে পারবে। তবে আশা করব যে আজকে আমরা যা যা আলোচনা করলাম তার যদি আমরা জিস্ট বা সাম আপ করি, তাহলে আমরা বেসিক্যালি একটা জিনিস জানতে পেরেছি যে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে তার প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটো অংশেরই ভয়েস চেঞ্জ করতে হবে। কখন? যদি দেখি যে দুটো অংশতেই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের এগ্রিমেন্টটা বা অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক রয়েছে, তখনই। যদি অবজেক্ট না থাকে তাহলে আমার ভয়েস চেঞ্জ করবার দরকার নেই। তাহলে এইটুকুনি করতে পারলেই কিন্তু আমাদের ব্যাপারটা একদমই 100% ভাবে আমরা এরার ফ্রি ভাবে এই ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ করতে পারবো। এর আরেকটা ব্যতিক্রম হয়, আমি তোমাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে কোশ্চেন করতে পারো, আচ্ছা স্যার আমরা ইটটাকে কেন অবজেক্ট হিসেবে কল্পনা করে নিচ্ছি? ইটটাকে অবজেক্ট হিসেবে কল্পনা না করে কি আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না? ডেফিনেটলি করতে পারি, তবে সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। যারা প্রথম শিখছো বা প্রথম জানছো ব্যাপারটা, তাদের পক্ষে আমি সাজেস্ট করবো যে ইটটাকে অবজেক্ট হিসেবে কল্পনা করে নিয়ে ভয়েস চেঞ্জ করো। যারা সেটা করতে চাও না তাদের জন্য অন্য উপায়ও রয়েছে, আরেকটা প্রসেস রয়েছে, সেটাও তোমরা ফলো করতে পারো চাইলে। একটা উদাহরণ দেখা যাক, তাহলে বুঝতে পারবে। আই নো দ্যাট দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক, এই বাক্যটি। তাহলে এক্ষেত্রে আমি যদি তোমাকে প্রশ্ন করেছিলাম তখন কি, যে এই যে আই নো প্রিন্সিপাল ক্লজের নো ভার্বটি, এর অবজেক্ট কোথায়? আমরা উত্তর পেয়েছিলাম নেই অবজেক্ট, তাই আমরা ইট কল্পনা করেছিলাম। কিন্তু আসলে কি নেই? আছে অবজেক্ট। নো ভার্বটিকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ কি জানি, তাহলে কিন্তু কি উত্তর পাচ্ছি আমরা? যে দ্যাট দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক, যে লোকটি কাজটি করেছিল। তাহলে নো ভার্বের পুরো অবজেক্ট হিসেবে আমরা দ্যাট থেকে বাক্যের শেষটা পুরোটাকে কিন্তু অবজেক্ট হিসেবে ধরতে পারি, এবং এই অংশটুকুনিকে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহারও করতে পারি, অবশ্যই দ্য ম্যান ডিড দ্য ওয়ার্কের ভয়েস চেঞ্জ করবার পরে। সেক্ষেত্রে হয়ে যাবে দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দ্য ম্যান ইজ নোন টু মি। এরমভাবেও করা যায়। এটা একটু কমপ্লিকেটেড বা একটুখানি জটিল লাগতে পারে কারুর ক্ষেত্রে, তাই এরকমভাবে তোমরা চাইলে করতে পারো, আর না চাইলে তোমরা ইটটাকেও অবজেক্ট হিসেবে কল্পনা করে নিয়ে ভয়েস চেঞ্জ করতে পারো। আশা করি আজকের এই কমপ্লিকেটেড টপিকটা, একটু কমপ্লিকেটেড টপিক ছিল, আমি তোমাদের কাছে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি, তোমরা হয়তো বুঝতে পেরেছো। তবে আমি তোমাদের কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট করতে চাই, তোমাদের যদি কারুর কোনো ডাউট থাকে এই ইস্যুটাকে নিয়ে বা এই টপিকটাকে নিয়ে, তাহলে প্লিজ আমাকে কোশ্চেন করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। আর আরও একটা রিকোয়েস্ট করতে চাই, যে আমি একটা ছোট্ট ওয়ার্কশিট এখানে দিয়ে রেখেছি, কয়েকটি বাক্য দিয়ে রেখেছি যেগুলো কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, এবং চাইবো যে তোমরা সেই বাক্যগুলির ভয়েস চেঞ্জ করো। কমেন্ট করে আমাকে লেখো তোমাদের উত্তরগুলো। যদি সেখানে কারোর কোনো প্রবলেম হয় বা ভুল থাকে, আমি তাকে কারেকশন করতে পারবো। এইটুকুনি কোঅপারেট তোমরা আমার সাথে করতেই পারো। আর যদি মনে হয় যে ভিডিওটি হেল্প করতে পারে বা ভালো লেগেছে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক করে দিও, কারণ সেটাই আমার কাছে রিওয়ার্ড। আর শেয়ার করে দিও। আর যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটা তোমাদেরকে হেল্প করতে পারে বা সাহায্য করতে পারে, তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ। প্লিজ ওয়ার্কশিটটা সলভ করে আমাকে উত্তরগুলো জানিও, আমি খুব খুশি হব।